আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুপ থেকেও নাকি উত্তর দেয়া যায়। আমার মতে এই কথাটিকে টিউমার নামক ব্যাধি একটু অতিরিক্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। তা না হলে একগুচ্ছ কোষ থেকে এটি কখন মরণ ব্যাধি ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়, একজন ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় না থাকলে তা আজ পর্যন্ত করতে পারে না। বলছিলাম মরণব্যাধি টিউমারের কথা। তা মরণব্যাধি হতেও পারে অথবা একটু কম শক্তিশালীও হতে পারে। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস হেলথে। এবং আজকের এই পর্বে আমি আছি আপনাদের সাথে উপস্থাপক হিসেবে মুরাদুস সালিহিন, এবং আমাদের সাথে আছেন ডক্টর AKM জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভ্যাসকুলার সার্জারি, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানটিতে এসেছেন, স্যার আপনি যদি এ সম্পর্কে কিছু বলতেন। যে কিডস ক্রিয়েশন তো চমৎকার একটি অনুষ্ঠান করছে, চমৎকার একটি টিভি চ্যানেল এবং অনেকগুলো প্রোগ্রাম করছে। তো স্বাস্থ্য বিষয়ক যে প্রোগ্রামগুলো আমি মনে করি যে শিশুদের জন্য এবং তাদের যারা গার্জিয়ান রয়েছে তাদের জন্য এই বিষয়টি অনেক বেশি হেল্পফুল হতে পারে। জি স্যার। স্যার, আজকে এই অনুষ্ঠানটিতে আমরা মূলত আমার কাছে কিছু প্রশ্ন রয়েছে, দর্শকদের কিছু প্রশ্ন এবং কমেন্ট সেকশনের কিছু প্রশ্ন, এই তিন প্রশ্নের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে। বিলের কাগজ দে। ওস্তাদ, আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। স্যার, সর্বপ্রথম আমি আপনার কাছে জানতে চাইবো যে হেমানজিওমা, বা আপনারা চিকিৎসার ভাষায় যদি বলেন হেমানজিওমা, ঠিক আমি জানি না যে সঠিক প্রোনাউন্সিয়েশনটাকে, আপনি যদি সেটা একটু বলতেন, এবং এই জিনিসটা ঠিক কি? জি ধন্যবাদ, খুব চমৎকার একটি টপিকস আসলে এটা সিলেক্ট করা হয়েছে। জি। বাচ্চাদের অনেক ধরনের টিউমার হতে পারে, শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে, হাড়ে টিউমার হতে পারে, চোখে হতে পারে, ব্রেনে হতে পারে, শরীরের বিভিন্ন অংশে টিউমার হয়। তো আমাদের শরীরে কিন্তু জালের মতো, নদীর মতো আপনার রক্তনালী ছড়িয়ে আছে। এবং হ্যাঁ, এবং আমরা যে খাবারটি খাচ্ছি, যে অক্সিজেনটা নিচ্ছি, বাতাসটি যেটি নিচ্ছি আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এটি কিন্তু রক্তের মাধ্যমেই একদম পায়ের মানে চুলের মাথা থেকে শুরু করে বলতে হয় যে পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত এই রক্ত সঞ্চালনের মাধ্যমে এই খাবার, পানি, অক্সিজেন, এই পুষ্টিকর বিষয়গুলো প্রবাহিত হচ্ছে, জায়গা মতো পৌঁছে যাচ্ছে। এই রক্তনালীতেও টিউমার হতে পারে। এবং কিছু কিছু রক্তনালী, কিছু কিছু টিউমার আছে যে খুবই সাধারণ, সেগুলো বড় ধরনের কোনো ক্ষতি করে না। আবার কিছু কিছু টিউমার আছে সেগুলো প্রাণঘাতী হতে পারে। কিন্তু এই যে হেমানজিওমা যেটাকে আপনি বললেন, রক্তনালী একটি বিশেষ ধরনের টিউমার, এটি কিন্তু শিশুদের মধ্যে খুবই কমন। বিশেষ করে আমাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করেন, মায়েরা হঠাৎ করে আতঙ্কিত হয়ে লক্ষ্য করেন যে তার বাচ্চার মুখে কিংবা শরীরে কোনো একটি জায়গায় লাল লাল একটি দাগ, এবং সেটি কিছুটা স্ফীত, সেটি আস্তে আস্তে বাড়ছে। তো সাধারণভাবে এগুলোকে আমরা কমনলি কিন্তু হেমানজিওমা হিসেবে চিন্তা করে থাকি। তো কিন্তু এগুলো কিন্তু আসলে মূলত খুবই কমন একটি টিউমার, এবং অনেক টিউমার আছে যেমন প্রাণঘাতী হয়, এগুলো কিন্তু আসলে অতটা প্রাণঘাতী নয়। জি। এই ধরনের যে টিউমার রয়েছে এগুলো জন্মগত অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে কি আমরা ধরে নিব যে এটি অধিকাংশ ক্ষেত্রে জন্মগতই হয়ে থাকে? জি, টিউমারের একটা বড় অংশই জন্মগত, তবে এটি কখন দৃশ্যমান হয় সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। মানে তোমার বোঝার সুবিধার জন্য আমি বলছি যে কখনো কখনো দেখা যায় বাচ্চা জন্মগ্রহণ করার পরেই শরীরে একটি অংশ বড় টিউমারের মতো ফুলে আছে। তো এটি কিন্তু কনজেনিটাল, অর্থাৎ পেশেন্ট, একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, মায়ের গর্ভ থেকে যখন ডেলিভারি হয়ে আসছে, তখনই তার টিউমারটি দৃশ্যমান হচ্ছে। আচ্ছা। এটি এক ধরনের টিউমার, রক্তনালী টিউমার হতে পারে। আবার কিছু কিছু টিউমার আছে যেটি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না, হয়তো কোনো শরীরে কোনো ফেসে বা কোনো একটি জায়গায়, হাতে বা পায়ে কোনো একটি জায়গায় লাল একটি স্পট, কিন্তু বাবা মা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করলেন যে কয়েকদিন পরে, 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে লক্ষ্য করলেন যে সেই লাল দাগটি বেড়ে গেছে। 1 মাস পরে খেয়াল করলেন, 2 মাস পরে খেয়াল করলেন যে ছোট জন্মের সময় যে ছোট একটা লাল স্পট ছিল, এটি বেশ দৃশ্যমান, বেশ বড় আকারের একটি মুদ্রার সাইজের একটি লাল স্পট হয়ে আছে এবং একটু ফুলে আছে। তাহলে সবগুলোই কিন্তু জন্মগত। আবার রক্তনালী টিউমারের আরেকটি ভ্যারাইটি আছে, আমরা যেটাকে বলছি AVM বা আর্টারিওভেনাস ম্যালফরমেশন। এটি কিন্তু রক্তনালী টিউমার আরেকটি বিশেষ ভ্যারাইটি। তো এটিও কিন্তু আমরা যারা রক্তনালীর চিকিৎসক, আমাদেরকে এগুলো বিবেচনায় রাখতে হয় যখন আমরা রোগীরা যখন আমাদের কাছে আসেন এবং চিকিৎসা পরামর্শ চান, তখন আমরা সামগ্রিক বিষয়টাকে সামনে রেখেই চিকিৎসা দিয়ে থাকি। তাহলে হেমানজিওমাও থাকছে, আর AVM যেটিকে বলা হচ্ছে রক্তনালী আরেকটি বিশেষ টিউমার।
এটি কিন্তু দৃশ্যমান কখনো কখনো জন্মের সময় হতে পারে, কখনো কখনো একটু বড় হওয়ার পরে, কেউ কেউ কারো 10 বছর বয়সে, কারো 20 বছর বয়সে এসে রক্তনালীর এই টিউমার বা এভিএম দৃশ্যমান হতে পারে। দেখা গেছে যে উনি ভালোই ছিলেন, হয়তো কোনো জায়গায় আঘাত পেলেন কোনোভাবে, অথবা মেয়েদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জ বা ছেলেদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জের ক্ষেত্রেও এই রক্তনালীর টিউমারটি দৃশ্যমান হতে পারে, এভিএম দৃশ্যমান হতে পারে। জি কিন্তু এগুলো সূত্রপাত আসলে অনেক আগেই, এগুলো তার মায়ের পেটে থাকতেই এগুলো তার জন্মগত প্রক্রিয়ার মধ্যেই ছিল। কিন্তু দৃশ্যমান হওয়ার বিষয়টি কোনোটি তাৎক্ষণিকভাবে হয়, কোনোটি 2-1 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যেই হচ্ছে, কোনোটা আরও একটু লেটার লাইফে 10 বছর 20 বছর পরে গিয়ে হচ্ছে। জি স্যার, আপনি যেটা বললেন যে টিউমারের ক্ষেত্রে উক্ত অংশটি একটু ফুলে যেতে পারে অথবা লাল বা কালচে দাগ হতে পারে, আর সেক্ষেত্রে কি সব ধরনের ফুলে যাওয়া কিংবা লাল বা কালচে দাগ যেটাকে আপনি বলছেন, আর সেটাকেই কি টিউমার হিসেবে রোগী ধরে নেবে? না, একেবারে এটা ম্যান্ডেটরি নয় যে একটা লাল দাগ আছে মানেই সেটি একটি রক্তনালীর টিউমার। অনেক স্কিন কন্ডিশন আছে যে কন্ডিশনে আসলে মনে হতে পারে যে এটি আসলে রক্তনালীর টিউমার, কিন্তু এটি নয়। কাজেই কিন্তু আমরা বলবো যে কোনো অস্বাভাবিক যে কোনো স্পট অবশ্যই স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, শিশু বিশেষজ্ঞ বা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, এবং সেটি আসলে হেমানজিওমা কিনা, রক্তনালীর টিউমার কিনা, কিংবা অন্য কোনো চর্মরোগ কিনা বা অন্য কোনো রোগের লক্ষণ কিনা, এটি আসলে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। প্রথমেই কোনো জাজমেন্টে যাওয়ার দরকার নেই, এবং মানে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, টেনশন করার, অ্যাংজাইটিতে ভোগার দরকার নেই, বরং একজন ঠান্ডা মাথায় একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, এবং পরামর্শটা, এবং জিনিসটি কীভাবে গ্রো করছে, কীভাবে বাড়ছে, বিষয়টি আসলে একই রকম থাকছে কিনা একটু অবজারভেশনে রেখে সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া। জি স্যার, আপনি যেটা বললেন যে টিউমার যে জিনিসটা, এটার ক্ষেত্রে আমরা যেন স্থানীয় কোনো চিকিৎসকের পরামর্শ নেই, আর সেক্ষেত্রে এই টিউমার যে জিনিসটা, এটা কি নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে নাকি অবশ্যই চিকিৎসাধীন আমাদেরকে থাকতে হবে? প্রথম কথা হলো, যে কোনো অস্বাভাবিক দাগ শরীরের ভিতরে, আমার ফেসে কোনো দাগ থাকার কথা নয়, আমার শরীরে কোনো দাগ থাকার কথা, লাল হোক কালো হোক যাই হোক না কেন, কোনো স্পট থাকার কথা নয়, বা অস্বাভাবিকভাবে কোনো অংশ ফোলা থাকারও কথা নয়। কাজে এরকম কিছু যদি বাবা মা অবজার্ভ করেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেটি যে কোনো খারাপ রোগ হতেই হবে এটা জরুরি নয়, সেটা যে বড় কোনো টিউমার হতে হবে এটাও জরুরি নয়। উনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ বা একজন স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং সেই ক্ষেত্রে চিকিৎসকের সিদ্ধান্ত নেবেন আসলে এই রোগটি কী, এবং যে কথাটি আপনি বলছেন যে এটি আসলে মিশে যায় কিনা। তো হেমানজিওমা যেটি রয়েছে, রক্তনালীর বিশেষ ধরনের টিউমার, এটি আসলে বিনাইন টিউমার আমরা বলি। তো টিউমারের 2টা ভ্যারাইটি আছে, অর্থাৎ যেটি ক্যান্সারে কনভার্ট হয় আর যেটি ক্যান্সারে কনভার্ট হয় না। তো এটি কিন্তু ক্যান্সারে কনভার্ট হয় না, বা এটি ক্যান্সার না। এই রক্তনালীর এই টিউমারটা আসলে কোনোভাবেই ক্যান্সার না। কিন্তু বাবা মাকে আমরা বলবো তারা যেন কোনোভাবেই উদ্বিগ্ন না হন। এটি ট্রিটমেন্ট লাগবে, চিকিৎসা প্রয়োজন, কিন্তু এটি ক্যান্সার নয়, মরণঘাতী কোনো রোগ নয়, এবং চিকিৎসা এটি ভালো হয়। জি স্যার, সেক্ষেত্রে ঠিক কোন ধরনের টিউমারকে আমরা ক্যান্সারের মানে একদম আদি লক্ষণ হিসেবে আমরা গ্রহণ করব? যদি খুব এটি আসলে খুব কম, রক্তনালী টিউমারের মধ্যে ক্যান্সার হওয়ার ভ্যারাইটিটা আসলে খুবই কম। আমার মনে হয় যে ওদিকে আমরা না যাই, কারণ আমার মনে হয় যে আমাদের যারা সম্মানিত পিতামাতা আছেন তারা উদ্বিগ্ন হয়ে পড়বেন অযথাই। কিন্তু এটি আসলে খুবই রেয়ার, বিশেষ করে রক্তনালীর ক্যান্সার যেটি বলছি আমরা, রক্তনালী টিউমার যেটি ক্যান্সারে কনভার্ট হচ্ছে, এটির সংখ্যা সম্ভাবনা খুবই কম। বরং যেটি আমরা বলছি যে, আপনি যেটি বলছেন যে হেমানজিওমা কিন্তু আসলে খুব দ্রুত রিজলভ করে, মিশে যায়, শরীরের সাথে মিশে যায়। যেমন আমরা বলে থাকি যে হেমানজিওমার যে ভ্যারাইটিগুলো আছে, জি, ইনফ্যান্টাইল হেমানজিওমা বা কিউটেনিয়াস ভ্যারাইটি আছে, তারপরে আপনার এবং কনজেনিটাল ভ্যারাইটি আছে, অনেক রকম ভ্যারাইটি আছে। তো কিছু ভ্যারাইটি, আমরা তো ডিটেলসে যাচ্ছি না, বাট হেমানজিওমার কিছু ভ্যারাইটি দেখা যাচ্ছে 3 থেকে 5 বছরের মধ্যে, কিছু ভ্যারাইটি 5 থেকে 7 বছরের মধ্যে মিশে যায়, এবং 12 বছর অতিক্রম করে না সাধারণত হেমানজিওমা যেগুলো। তো হেমানজিওমাগুলো এটি অনেক সময় অনেক চিকিৎসক বা অনেক পিতামাতা উদ্বিগ্ন থাকেন যে এটি কি রক্তনালীর যে টিউমার, এটি আসলে খারাপ ধরনের কিনা। টিউমার ক্যান্সার নয়, কিন্তু এটি একটা আসলে এটি কিছু আছে ডিস্টার্বিং। যেমন আমরা বলছি এভিএম, আর্টারিওভেনাস ম্যালফরমেশন, এটি কিন্তু বেশ ডিস্টার্বিং একটা ভ্যারাইটি, ক্যান্সার নয়, কিন্তু এটা কিন্তু মানে রুগী এবং রুগীর যারা প্যারেন্টস রয়েছেন তারা উদ্বিগ্ন হওয়ার মতো কারণ সেখানে আছে। হেমানজিওমাগুলো 12 বছরের মধ্যে এটা মিশে যাবে শরীরের সাথে, অধিকাংশ ক্ষেত্রে মিশে যাবে। কখনো ছোট মাইনর সার্জারি প্রয়োজন হতে পারে। কাজে আমরা এটা চলে, কিন্তু যে টিউমারটি রয়ে গেল বডিতে, যে টিউমারটি শরীরে রয়ে গেল, আমরা ধরে নেই যে এটি এভিএম বা আর্টারিওভেনাস ম্যালফরমেশন হতে পারে। যদিও পরীক্ষা নিরীক্ষা আছে বিভিন্ন ধরনের, সেগুলো করে আমরা এটাকে কনফার্ম করি। এবং এই যে এভিএম বা আর্টারিওভেনাস ম্যালফরমেশন, এটিরও কিন্তু আপনার অনেকগুলো ভ্যারাইটি আছে, এবং এগুলো প্রকারভেদ অনুযায়ী এগুলো চিকিৎসা বিভিন্ন। কাজে একেবারে খুব মানে হালকা করে দেখারও যে খুব সুযোগ আছে, আমি এটাও মনে করি না। স্যার, আপনি যেটা বললেন যে এই হেমানজিওমা সেটা হচ্ছে সাধারণত রক্তনালীতে হয়ে থাকে,
এখন স্যার আমাদের শরীরে তো অসংখ্য রক্তনালী, শিরা, ধমনী রয়েছে যেগুলো সুতার ন্যায় ক্ষুদ্র হিসেবে আমরা গণ্য করতে পারি। জি। সেক্ষেত্রে এখানে যে টিউমারগুলো হয় সেগুলো ঠিক কি ধরনের আকৃতির হতে পারে বা আপনারা সেগুলো ঠিক কিভাবে শনাক্ত করেন? বিভিন্ন ধরনের, যেমন এক ধরনের হেমাঞ্জিওমা আছে, বলা হয় পোর্ট ওয়াইন স্টেইন, হ্যাঁ, কিংবা কখনো কখনো স্ট্রবেরি হেমাঞ্জিওমা। জি। লুকটা আসলে যে শেপ সাইজ, যেটা লুক, এই লুক দেখে কিন্তু নামগুলো আসছে, যে পোর্ট ওয়াইনের মতো দেখতে, কিংবা আপনার যেটা বললাম যে স্ট্রবেরি কালার। তো এরকম, অর্থাৎ কালার অনুযায়ী বিভিন্ন ধরনের নামকরণও কিন্তু করা হয়েছে যখন এগুলো প্রথম দিকে যখন এগুলোকে আইডেন্টিফাই করা হয়। কিন্তু রক্তনালী যেটি বলা হচ্ছে যে আমাদের হার্ট থেকে যে রক্তনালী ওঠে, সেটি কিন্তু বেশ বড়, মোটা। আচ্ছা। কিন্তু এটি যখন বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় এবং রক্ত সরবরাহ করছে, স্কিন লেভেলে এসে অর্থাৎ চামড়ায় কিংবা চামড়ার একটু নিচে এসে এটি কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং চোখে দেখা যায় না, এতটাই সরু, এতটাই ন্যারো। তো রক্তনালী রক্তনালী টিউমারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই সূক্ষ্ম রক্তনালী বেশি থাকে। কিন্তু যেগুলো এভিএম হয়, আর্টারিওভেনাস ম্যালফরমেশন যেগুলো হয়, এগুলো আমরা জানি যে রক্তনালীটিকে দুই ভাগে ভাগ করা যায়। যে তুমি সায়েন্সের ছাত্র, তুমি জানো যে কিছু আছে ধমনী, কিছু আছে শিরা। একটি দিয়ে হার্ট থেকে উঠে রক্ত যাচ্ছে সারা শরীরে, আরেকটি দিয়ে ফিরে আসছে রক্তটা। তো এই দুটোর মধ্যে কিছু ন্যাচারাল কানেকশন আছে। এটি আস্তে আস্তে খুব সূক্ষ্ম পর্যায়ে যায়, আবার সূক্ষ্ম পর্যায় থেকে আস্তে আস্তে শিরাটি বড় হয়। কিন্তু একটি যদি হঠাৎ করে মাঝখানে নিজেদের মধ্যে কানেক্ট হয়ে যায়, অর্থাৎ একটি বড় ধমনী, একটি বড় শিরা যদি কানেক্ট হয়ে যায়, তখনই আমরা তাকে বলছি ম্যালফরমেশন। অর্থাৎ একটা নর্মাল ফরমেশন নয়, অ্যাবনর্মাল ফরমেশন, অস্বাভাবিক একটি রাস্তা, একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন তৈরি হলো ধমনী এবং শিরার মধ্যে, দুই ধরনের রক্তনালীর মধ্যে একটি অস্বাভাবিক যোগাযোগ তৈরি হলো। এটি কি বলা হচ্ছে এভিএম বা আর্টারিওভেনাস ম্যালফরমেশন, অর্থাৎ অস্বাভাবিক একটি গঠন। তো এটি খুব অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু এটার মধ্যেই আবার দেখা গেছে যে অনেকগুলো প্যাটার্ন চলে আসছে। কখনো কখনো দেখা যাচ্ছে আর্টারি সাইডটা খুব শক্তিশালী, সেখানে ফ্লো খুব স্পিডে, রক্তের ফ্লোটা খুব দ্রুত হচ্ছে, এবং হাত দিলে দেখা যায় জায়গাটা গরম। ঠিক আছে, হাত জায়গাটা গরম, রক্তের ফ্লো এখানে বেশি। আবার দেখা যায় হার্টের বিটের সাথে সাথে এটি কিন্তু লাফাচ্ছে। তো কিছু কিছু রক্তনালীর টিউমার কিন্তু লাফায়। ঠিক আছে, তো এটিকে আমরা বলছি, এটি কিন্তু আমরা এভিএম নিয়ে কথা বলছি এখন, আমরা কিন্তু হেমাঞ্জিওমাতে নাই, রক্তনালীর টিউমারের একটি বিশেষ শাখায় আমরা চলে আসছি। তো যখন আমরা দেখবো যে এটি হাত দিলে গরম, কিংবা এটি পালসের সঙ্গে সঙ্গে হার্ট বিটের সাথে সাথে লাফাচ্ছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এটি বিশেষ ধরনের রক্তনালী টিউমার এবং এর অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। কিন্তু আসার কথা হচ্ছে যেগুলোর চিকিৎসা আছে। আচ্ছা, তাহলে স্যার আপনি মূলত বলছেন যে হেমাঞ্জিওমা যেটা, সেটি হচ্ছে বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে এবং সেটি সেরকম 10 থেকে 12 বছর মধ্যে ঠিক হয়ে যায় নয়, এবং যদি সেটি এভিএম এ রূপান্তরিত হয়ে যায় বা এভিএম হয়, সেক্ষেত্রে সেটি দৃশ্যমান হবে এবং একটি ভালো চিকিৎসার প্রয়োজন। জি স্যার, এবার একটু আমি আপনার পারমিশন নিয়ে সরাসরি একটু দর্শকদের প্রশ্নে চলে যেতে যাচ্ছি। আমাদেরকে একজন দর্শক শরীফ সরকার রাসেল, তিনি প্রশ্ন করেছেন, বাচ্চাদের টিউমার হলে ঠিক কিভাবে আমরা তা বুঝতে পারবো এবং শরীরে কি ধরনের সমস্যা হতে পারে? দর্শকের প্রশ্ন তো আছেই আমাদের সাথে, তবে আমরা একটু আগে কলটি ধরতে চাচ্ছি আপনার প্রশ্ন নিয়ে। মাঝে মাঝে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে গোল গোল বড়, একটু বড় হয়, কখনো ছোট হয়। জি, এগুলো থেকে পানির মতো বের হয়। তো এই জিনিসগুলো কি এরকম কোন টিউমার? এটা কি কোনো ক্ষতিকর কিছু? জি, ধন্যবাদ। খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের শরীরে আসলে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। সাধারণভাবে যেটি হয় যে খুব নরম যে টিউমারগুলো হয়, সেগুলো আসলে আমরা বলি যে চর্বির বিভিন্ন ধরনের টিউমার হয়। এগুলো তেমন কোনো সিমটম থাকে না বা লক্ষণ থাকে না। তো এগুলোতে যে খুব চিকিৎসা করা জরুরি তাও কিন্তু না। বিশেষ করে এগুলো যদি কোনো ডিস্টার্ব না করে, নর্মাল লাইফে যদি কোনো প্রবলেম না করে। আর আপনি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে পানি বের হয়, সেগুলো এক ধরনের সিস্ট, সেভাসিয়াস সিস্ট আমরা বলি। তো এগুলোতে কিন্তু একটু ডিফারেন্ট, এগুলো আসলে অপারেশন করে ফেলে দিতে হয়। তো তারপর আমি বলবো যে প্রথমেই আসলে রোগটি সম্পর্কে আরেকটু জানাশোনা প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো সার্জারি বিশেষজ্ঞের একজন চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন। সেক্ষেত্রে উনি এটা কি পরীক্ষা করবেন এবং দেখবেন যে এটি আসলে পানির একটি থলি নাকি এখানে আসলে সলিড কোনো টিউমার। কখনো কখনো সেখান থেকে পানি নিয়ে বা রস নিয়ে কিংবা মাংস নিয়ে পরীক্ষা করার প্রয়োজন হয়। তো সংশ্লিষ্ট চিকিৎসক আশা করি সেই পরীক্ষাটি করবেন যদি তিনি আপনাকে দেখার পরে মনে করেন যে আসলে এটি আরও অ্যাডভান্স ডায়াগনোসিস হওয়া প্রয়োজন। তো বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টেস্ট রয়েছে, যেটার মাধ্যমে এর সঠিক রোগটিকে নিরূপণ করা সম্ভব এবং সার্জারির মাধ্যমে সম্পূর্ণ নিরাময় হওয়ার সুযোগ আছে। ধন্যবাদ।
জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাকেও ধন্যবাদ। এবার একটু আমাদের যে কমেন্টের যে দর্শক প্রশ্ন করেছিলেন সেখানে চলে যাচ্ছি। তিনি জানতে চেয়েছেন যে বাচ্চাদের টিউমার হলে আমরা কিভাবে তা বুঝতে পারবো এবং শরীরে কি ধরনের সমস্যা হতে পারে? জি, খুব চমৎকার একটি প্রশ্ন। তবে এটি আসলে বাচ্চাদের অনেক ধরনের টিউমার হতে পারে। একজন অ্যাডাল্টের যেমন অনেক ধরনের টিউমার হতে পারে, যেমন তার পাকস্থলীতে টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, তার ফুসফুসে হতে পারে, তার কিডনিতে হতে পারে, অর্থাৎ ইন্টেস্টাইনে হতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় টিউমার হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তাই। যেমন রেটিনোব্লাস্টোমা অর্থাৎ চোখে যেটি হয়, এটি কিন্তু খুব একটি ডিভাস্টেটিং একটি কন্ডিশন, এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করার প্রয়োজন। এই ক্ষেত্রে বাচ্চার আপনার চোখ দেখা যাবে যে ফুলে যাচ্ছে, কিংবা তার দৃষ্টিশক্তি ব্যাহত হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে অস্টিওমা কিংবা অস্টিওসার্কোমা হতে পারে, অর্থাৎ বোনসের বিভিন্ন জায়গায় বোনসের টিউমার হতে পারে, সেই জায়গায় অস্বাভাবিক ব্যথা হবে, কিংবা সেই কারণে অস্বাভাবিকভাবে ফুলে যাবে, সেখানে পেইন হতে পারে, রোগী ব্যথার কমপ্লেন করতে পারে, এই বিষয়গুলো হয়ে থাকে। এছাড়া উইলমস টিউমার আছে, অর্থাৎ বাচ্চাদের কিডনির সমস্যা হয়, বাচ্চারা পেটের সমস্যার কথা বলবে। তো সাধারণভাবে যেটি হয় যে অধিকাংশ হলো বিনাইন, আরেকটি হচ্ছে আমরা বলছি ক্যান্সার বা মেলিগনেন্ট। বিনাইন টিউমারগুলো আস্তে আস্তে বড় হয় এবং বড় ধরনের কোনো ক্ষতি করে না, কিন্তু মেলিগনেন্ট টিউমারগুলো কিন্তু আসলে খুবই বিপজ্জনক, এবং এগুলো দ্রুত ডায়াগনোসিস হওয়া প্রয়োজন, দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। বিনাইন টিউমারের ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে লাইপোমার কথা, চর্বির টিউমার, এটি বাচ্চাদের হতে পারে। আমরা হেমানজিওমা নিয়ে আলাপ করছি, হেমানজিওমাও কিন্তু বাচ্চাদের খুব কমন একটি টিউমার। এটি আমরা অনেক বিস্তারিত আলাপ করছি, সামনে আমরা ইনশাআল্লাহ আরও আলাপ করবো। আমার কাছে মনে হয় যে যিনি যে সচেতন অভিভাবক আমাদের প্রশ্নটি করেছেন, তার জন্য আমাদের যে মেসেজ, যে বাচ্চার মা কিংবা আপনি যদি বাবা হয়ে থাকেন, বাচ্চার দিকে একটা কিন আই, একটা শার্প আই, অর্থাৎ তাকে খেয়াল করুন তার শরীরে কোনো অস্বাভাবিকতা আছে কিনা। মাঝে মধ্যে তাকে প্রশ্ন করতে পারেন, তোমার শরীরে কোথাও ব্যথা আছে কিনা, কোথাও অস্বাভাবিকভাবে ফুলে গেছে কিনা, কিংবা মাঝে মধ্যে গোসল করানোর সময় কিংবা ড্রেস চেঞ্জ করার সময় আপনারাও একটু খেয়াল করতে পারেন যে শরীরে কোনো অস্বাভাবিক ভাবে কালার চেঞ্জ হয়েছে কিনা, স্কিনে কোনো চেঞ্জ আছে কিনা, কিংবা কোথাও রেডনেস, কোথাও কোনো অস্বাভাবিক ফুলে আছে কিনা, কিংবা বাচ্চাটি আপনার কথা বা কাজের সময়, খাওয়া দাওয়া কিংবা তার যে দৈনন্দিন কাজ, এই সময় সে পেইনের কমপ্লেন করছে কিনা। যদি সে পেইনের কমপ্লেন করে, অবশ্যই সেটিকে ইভ্যালুয়েট করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং বুঝে নিতে হবে যে সেখানে কোনো রোগ আছে কিনা। তো এইভাবে টিউমার আসলে বাচ্চাদের অনেক কিছুই হতে পারে। আমরা শুধু যে টিউমারটাই চিন্তা করবো তা কিন্তু না, স্বাভাবিক সর্দি, জ্বর, নিউমোনিয়া এগুলো তো হতে পারে। কাজেই একজন বাবা মা স্বভাবতই উদ্বিগ্ন থাকেন তার বাচ্চাকে নিয়ে, উনি জেনারেলি কনসাস থাকবেন, বাচ্চার ব্যাপারে সচেতন থাকবেন, এবং এরপর যদি তার যদি কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে আমাদের সেভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা যেটা একদম সহজ ভাষায়, বইয়ের ভাষায় জানি যে টিউমার হলো কোন একটি নির্দিষ্ট অংশের অস্বাভাবিক কোষ বিভাজন, যেটা বা অতিরিক্ত কোষ বিভাজন। জি জি। তো স্যার এই ক্ষেত্রে সেখানে এটা ফুলে যাবে, স্বাভাবিক জায়গাটি থাকবে না, সেটা একটা অস্বাভাবিক বৃদ্ধি থাকবে। সেক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আচিল জিনিসটা, আমরা যদি সাধারণ চলতি ভাষায় বলি আচিল জিনিসটা, স্যার এটি কি কোনো টিউমারের অন্তর্ভুক্ত? কিংবা আমাদের শরীরে যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বড় একটি তিল কিছু মানে অস্বাভাবিক বড় কিছু তিল, স্যার এগুলোকে কি আমরা টিউমারের আওতায় নিয়ে আসতে পারি? টিউমার আমরা ওইভাবে বলবো না, তবে সেগুলোকে যেমন কেউ এটিকে বলে মেলানোমা, অর্থাৎ মেলানিন নামক যে আপনার রঞ্জক পদার্থ আছে শরীরে, আমাদের স্কিনে। কখনো কখনো দেখেন তিল বলছে অনেকে, হ্যাঁ আচিল বলছে, কেউ তিল বলছে। তিলটি যে কালো স্পট যেটি বলা হচ্ছে, কেউ সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখে, অনেকে অনেক বিভিন্ন ধরনের মার্কিং হিসেবে মার্ক করে এটাকে, হ্যাঁ, এবং এটাকে এনজয় করে অনেকে। তো এটা কিন্তু মেলানোমা, সাম কাইন্ড অফ, মানে অর্থাৎ এক ধরনের রঞ্জক পদার্থের কালেকশন। আবার দেখা যাচ্ছে স্কিন ট্যাগ, হ্যাঁ, অর্থাৎ চামড়া একটা অংশের একটা ছোট বৃদ্ধি, যেটাকে আপনি বলছেন যে আচিল। তো এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটি খুবই লোকালাইজড, একদম চামড়ার একটি নির্দিষ্ট অংশের বৃদ্ধি। কিন্তু এটি যদি একই রকম একই সাইজে থাকে লম্বা সময় ধরে, 6 মাস 1 বছর একই সাইজে আছে, বাড়ছে না, তখন এটি নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। আমরা বলছিলাম যে বিনাইন এবং মেলিগন্যান্ট, ক্যান্সার এবং খুব সাধারণ টিউমার, তো এগুলো আপনি খুব সাধারণ টিউমার হিসেবে চিন্তা করতে পারেন। কিন্তু এই আচিলটি কিংবা এই তিলটি বিপজ্জনক হতে পারে যদি কখনো কোন লাইফ সাইকেলে কোনো এক সময় আপনি যদি দেখেন যেটি খুব দ্রুত বাড়ছে, মানে এখান দিয়ে ব্লিডিং হচ্ছে, কিংবা যেখানে পেইন আছে, তাহলেই কিন্তু সেটির কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং সেটি আসলে কোনো ব্যাড ট্রান্সফরমেশন হলো কিনা এটি কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার আছে। জি স্যার, আপনি যেটা বললেন যে টিউমার, বিশেষ করে হেমানজিওমা যেটা, সেটা শরীরে জন্মগতভাবেই থাকে। স্যার এভিএম যেটা, এটাও কি শিশুদের শরীরে জন্মগতভাবেই থাকে? হ্যাঁ, আমরা বলছিলাম যে রক্তনালী সকল টিউমারই আসলে জেনেটিক্যালি ট্রান্সফরমেশন হয়। হ্যাঁ, জেনেটিক্যালি এটি আসছে, এটি জন্মগতভাবেই আসছে, কিন্তু দৃশ্যমান হওয়ার সময়টাই ভিন্ন। আমার বডিতে যে এপিআর হওয়ার বিষয়টি, আমি শরীরে আসলে রোগটিকে কখন দেখব, এটির এক একটি সময় এক এক রকম। কিছু একেবারে মায়ের পেট থেকেই নিয়ে আসেন, জন্মের সময়ই দেখা যায়,
কিছু দেখা যায় জন্মের 2 থেকে 3 সপ্তাহ পরে ছোট একটি লাল স্পট, আর কিছু আসে 10 বছর, 20 বছর, 30 বছর বয়সে, তখন আসে। এভিএমগুলো স্পেশালি একটু পরে আসে। জি স্যার। স্যার আপনি যেটা বললেন যে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে যদি টিউমার মারাত্মক কোনো আকার ধারণ করে বা চিকিৎসক যদি বলেন সার্জারি করতে, সেক্ষেত্রে একজন শিশুর ক্ষেত্রে ঠিক কোন বয়সটা উপযোগী একটি টিউমার সার্জারির জন্য? জি, ধন্যবাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন। বাবা মারা প্রায় উদ্বিগ্ন থাকেন এবং আমাদের কাছে যারা আসেন তারা আসলে অপারেশনের বিষয়টা নিয়েই জানতে চান। যেমন হেমানজিওমার যে বিষয়টি, হেমানজিওমার কিন্তু প্রথম ট্রিটমেন্ট কিন্তু সার্জারি নয়। জি। আমরা প্রথমত তাকে কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিই। আমরা বলি যে একটা নির্দিষ্ট একাধিক ওষুধ আছে, আমরা একাধিক ওষুধ তাদেরকে প্রোভাইড করি এবং তাদেরকে বলি যে আপনি আমাদের কাছে 1 মাস পরে বা 2 মাস পরে আবার আসেন, আমরা একটু দেখি বাচ্চার অবস্থাটা কোন দিকে যাচ্ছে। তো সাধারণত দেখা যায় যে আমরা একটু আগে বলছিলাম যে এটি অটো রিগ্রেস করে, নিজে থেকে মিশে যায় এবং কারো এটি 5 বছরে মিশে যায়, কারো বা 10 বছরে, কারো 12 বছরে এটি মিশে যায়। তো ওষুধ এটিকে এনহ্যান্স করে, ওষুধ খেলে এটি তাড়াতাড়ি মিশে যায়। জি। তো হেমানজিওমার ক্ষেত্রে অধিকাংশ হেমানজিওমা, মোর দেন 95% হেমানজিওমার ক্ষেত্রে এটি নিজেই মিশে যাবে কিংবা ওষুধ খেলে এটি র্যাপিডলি মিশে যাবে। 5%-এর ক্ষেত্রে কিছু রেমনেন্ট থেকে যায়, কিছু উচ্ছিষ্টাংশ অবশিষ্টাংশ থেকে যাচ্ছে, তখন এটিকে অপারেশন করার প্রয়োজন হতে পারে। এবং এটি যদি তার শরীরে কোনো ড্যামেজ না করে, তার শরীরে যদি কোনো প্রভাব না ফেলে, তাহলে ওয়েট করা যেতে পারে আনটিল 10 to 12 ইয়ার্স এটা ওয়েট করা যেতে পারে, যদি মিশে যায় কিনা আমরা অবজার্ভ করলাম। কিন্তু একটি যদি র্যাপিডলি গ্রোয়িং অর্থাৎ খুব দ্রুত বাড়ছে, একটি টিউমার খুব দ্রুত বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু চিন্তা করতে হবে যে এটির আসলে দ্রুত ট্রিটমেন্ট প্রয়োজন। এবং কখনো কখনো এরকমটি হয়ে থাকে যে খুব অল্প কিছু টিউমার থাকে যেগুলো দ্রুত বাড়ে। আবার এভিএম যেটি আছে, এভিএমের কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। আমি বলছিলাম যে হাই ফ্লো, লো ফ্লো, অর্থাৎ খুব দ্রুত গতিতে রক্ত যাচ্ছে, খুব স্লোলি রক্ত যাচ্ছে, আর হার্ট বিটের সাথে যেটি পালস দিচ্ছে। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা এটা নিয়ে আমরা মনে হয় পরে আলাপ করতে পারি। জি স্যার। মস্তিষ্কেও তো আমাদের রক্তনালী রয়েছে স্যার, সেক্ষেত্রে কি মস্তিষ্কের রক্তনালীতে এই টিউমার ব্যাধিটি সংঘটিত হতে পারে? হ্যাঁ, রক্তনালী টিউমার এভিএম হতে পারে এবং এনিরিজম হতে পারে। রক্তনালী আসলে একটু দুঃখিত আপনার কথার মাঝে আবার ইন্টারফেয়ার করার জন্য আরেকজন দর্শক কল দিয়েছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে আপনার। ওবায়দুল্লাহ বলছিলাম। জি। আমার বাচ্চার বয়স 5 বছর। জি। প্রতি গরমের সিজনে বাচ্চার মুখে, চোখের উপর দিয়ে এবং কপালে এবং ঘাড়ের পিছনে, কানের পিছন সাইড দিয়ে হালকা ছোট ছোট গুটি গুটি লাল লাল টাইপের কিছু ওঠে। এখন এগুলো কি কোনো রক্তজনিত সমস্যার কারণে হয় নাকি কি কারণে হয়, এবং এটা থেকে প্রতিকারের উপায় বা কি? জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, ধন্যবাদ। খুব চমৎকার একটি প্রশ্ন। আসলে আমি যেটি বলছিলাম যে বাবা মা সন্তানের সামান্য শারীরিক পরিবর্তনই কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েন। তো আমাদের অভিভাবক স্বভাবতেই তার বাচ্চার যে সিজনাল চেঞ্জ হচ্ছে এটিতে তিনি উদ্বিগ্ন। তবে এগুলো রক্তনালী টিউমার নয়, যেটি আসলে এটি সার্বক্ষণিক দৃশ্যমান থাকবে। রক্তনালী টিউমার কখন এরকম হবে না যে আপনি কোনো একটি সময় তাকে দেখবেন, বরং এটি সবসময়ই থাকবে, এটি পুরো বছর ধরেই থাকবে এবং যতক্ষণ পর্যন্ত এটি মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি শরীরে এক্সিস্ট করবে, দৃশ্যমান থাকবে। সেক্ষেত্রে কি এই জিনিসটাকে আমরা সিজনাল কোনো অ্যালার্জির সাথে কম্পেয়ার করার সুযোগ নাই, এবং বরং সিজনাল যে অ্যালার্জিগুলো হচ্ছে এটির চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন। এবং অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। বাবা মা একটু খেয়াল করেন যে বাচ্চাটা ঘেমে যাচ্ছে কিনা, গরম লাগছে কিনা, এই ঠান্ডা গরমের যে তারতম্য থেকে অনেক সময় সমস্যাগুলো হয়, এই জায়গাগুলো খেয়াল করতে হয় যেন অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম যেন না লাগে, এই জায়গাটাকে খেয়াল করতে হয়। এবং তার যদি ইচিং থাকে বা অ্যালার্জির সমস্যা মনে হয় তাহলে অ্যান্টিহিস্টামিন বিভিন্ন ধরনের আছে, সেগুলো খাওয়া যেতে পারে। এতেও যদি ইমপ্রুভমেন্ট না আসে, আমি মনে করি শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে, এতে আশা করি যে উনি উপকার পাবেন। জি স্যার, আমরা এর পূর্বে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম মস্তিষ্কের রক্তনালীর টিউমার, স্যার আপনি যেটা বলেন একটু এর আগে যে রক্তনালী টিউমারগুলোর সাথে আপনি কথা বলেন সেগুলোই, তবে স্যার এক্ষেত্রে মস্তিষ্কের যে টিউমার এটি কি ব্রেন ক্যান্সার বা এই ধরনের কোনো স্ট্রোক বা প্যারালাইজড হয়ে যাওয়া এই ধরনের কি কোনো জিনিসের কারণ হতে পারে? অবশ্যই এটি হতে পারে, ব্রেনে এভিএম হতে পারে, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন এটি হতে পারে এবং এর বহু প্রমাণ আছে। এবং আসার বিষয় হলো যে এটির খুব অ্যাডভান্স ট্রিটমেন্টও বাংলাদেশে আছে। বিশেষ করে মস্তিষ্কে এভিএম হয়ে কিন্তু এরকম হয়েছে যে আইডেন্টিফাই প্রথমে করা যায় না, স্ট্রোক হওয়ার পর আইডেন্টিফাই হয়েছে সেখানে আসলে একটি অস্বাভাবিক রক্তনালী ছিল, এভিএম ছিল। তো এগুলো কিন্তু আপনার যেটি আমরা বর্তমানে বাংলাদেশে যেটি হয়, বাংলাদেশে যে উন্নত প্রযুক্তির যে চিকিৎসা, অর্থাৎ কাটাছেঁড়া না করে এন্ডোভাস্কুলার রক্তনালীর মধ্য দিয়ে তার ঢুকিয়ে দিয়ে ব্রেনের যে অংশে রক্তনালী গঠনগত ত্রুটি আছে, এভিএম যেটি রয়েছে,
এটিতে কিন্তু সেখানে আমরা কেমিক্যাল এম্বোলাইজেশন করা যায়, কয়েল এম্বোলাইজেশন করা যায়, অর্থাৎ ওই পুরোটাকে নন ফাংশনিং করে দেওয়া যায়। এবং ওই যে এটি তো অতিরিক্ত, এটি একটি রোগ, এটি ব্রেনকে কোনো হেল্প করছে না, ব্রেনের ক্ষতি করছে। তো এই যে অংশটুকু এই এভিএম রোগে আক্রান্ত রক্তনালীর যে অংশটা, আমরা চিকিৎসকগণ যে কাজটি করে থাকি যে আমাদের নিউরো সার্জারি কিংবা নিউরোমেডিসিনের কলিগ যারা আছেন, যারা নিউরো ইন্টারভেনশন বলে একটি বিশেষ বিভাগ আছে, নিউরোভাস্কুলার ইন্টারভেনশন বলে একটি বিশেষ বিভাগ আছে, তারা এই কাজটি করে থাকেন যে তারা সেই জায়গাটিতে একটি হাতের মাধ্যমে কিংবা পায়ের মাধ্যমে একটি এক্সেস নেন, সেখান থেকে একটি তার ঢুকিয়ে দেন, একটা টিউব ঢুকিয়ে দেন, সেই টিউবটি চলে যায় গলার ভিতর দিয়ে একদম ব্রেনের কাছে, এবং সেখানে কিন্তু এক্সরে মেশিনের মাধ্যমে পুরো দেখা যায়। এবং ওষুধ পুশ করলে আমরা দেখতে পারি যে ব্রেনের ভিতরে যে আপনার রক্তনালীগুলো জালের মতো ছড়িয়ে আছে, ব্রেনের বিভিন্ন অংশে যে রক্তনালীকে ব্রেনকে সাপ্লাই দিচ্ছে রক্তনালী, সেটা দেখা যায়। তো তখন এই অস্বাভাবিক যে রক্তনালীটা এভিএম, এটিও দৃশ্যমান হয়ে যায়। তখন এই তারটি ওখানে নিয়ে যাওয়া হয়, এবং যে অংশটুকুর মুখ দিয়ে এটা শুরু হলো সেই মুখের মধ্যে এই ক্যানুলা বা তারটি বসিয়ে দিয়ে সেখানে ওষুধটি পুশ করা হয়, এবং দিলে ওটা বন্ধ হয়ে যায়। জি স্যার। ফলে পরবর্তীতে এটা ফেটে গিয়ে ব্লিডিং হওয়া কিংবা মস্তিষ্কের উপর অস্বাভাবিক কোনো চাপ প্রয়োগ করে স্ট্রোকের যে বিষয়টি নিয়ে আসা, এই বিষয়টাকে পুরোটাকে প্রিভেন্ট করা যায়। এবং এটার জন্য কিন্তু ব্রেনে কোথাও কাটতে হচ্ছে না, মানে কোনো রকম কাটাছেঁড়া ছাড়া এই কাজ। আগে এটার জন্য ব্রেন কাটতে হতো, মানে আপনার মাথার খুলি কাটতে হতো, নিউরো সার্জারি একটি বিগ সার্জারি, ওদিকে যেতেই হয় না। এখন নিউরো ইন্টারভেনশনের মাধ্যমে কোনো রকম কাটাছেঁড়া ছাড়া এই কাজটি করা যায়, এবং এই চিকিৎসাটি বাংলাদেশে এখন বিদ্যমান। স্যার, আমাদের আলোচনায় বারবার যে কথাটি উঠে আসছিল সেটি হলো যে আমাদের এক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন কিংবা ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন। স্যার, সেক্ষেত্রে ঠিক কি ধরনের পরীক্ষার প্রয়োজন হতে পারে এই টিউমারকে শনাক্ত করার জন্য? খুব চমৎকার। অধিকাংশ রোগীর গার্জিয়ান বা আমাদের পিতামাতা যারা আছেন তারা তো উদ্বিগ্ন থাকেন আসলে, এবং তারা খুব দ্রুতই সমাধানটি চান। তো একটি অংশ হলো যে প্রথমত অধিকাংশ রোগ একটা বড় অংশ আমরা চোখে দেখেই শনাক্ত করতে পারি। রোগীর বিবরণ, রোগীর যে গার্জিয়ান তাদের বিবরণটা শোনার পরে, এবং ক্লিনিক্যালি এই যে অংশটুকুতে সমস্যা সেই জায়গাটুকু পরীক্ষা করে কিন্তু আমরা ধরে নিতে পারি যে তার কি হয়েছে। কিন্তু এরপরও আমাদের আরও অনেক ইনফরমেশন দরকার হয় এই ফার্দার ম্যানেজমেন্টের জন্য। তো ইনিশিয়ালি যে কাজটি করি, যে সবচেয়ে সহজ যে পরীক্ষাটি আমরা করি সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম, রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম। আপনি শুনেছেন যে পেটে আল্ট্রাসোনোগ্রাম হয়, লিভার দেখা হয়, কিডনি দেখা হয়, হ্যাঁ, বুকে আমরা ইকো করে হার্টের কন্ডিশনটা অ্যাসেস করি। ঠিক রক্তনালীটাকে ওই একই মেশিন দিয়ে পরীক্ষা করা যায়, এবং রক্তনালীর ওই হাতের বা পায়ের বা শরীরের যে অংশে টিউমারটি আছে ঠিক খুব সুন্দরভাবে ছবিটি চলে আসে, এবং ওটি দেখেই একটা প্রাথমিক ডায়াগনোসিস করা যায় এটি কি হেমানজিওমা নাকি এটি এভিএম, আবার এভিএম এর কোনো ভ্যারাইটি কিনা, এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায়। আবার কখনো কখনো কিন্তু সলিড টিউমারও চলে আসে, অর্থাৎ রক্তনালীর টিউমারই নয়, কিন্তু দেখে মনে হচ্ছিল যে রক্তনালীর টিউমার মেবি, কিন্তু পরীক্ষা করে দেখা গেল আসলে সেখানে রক্তনালীর টিউমারটা নেই। তো আল্ট্রাসোনোগ্রাম, কোনো কাটাছেঁড়া নাই, কোনো পেইন নাই, কোনো কাটাছেঁড়া ছাড়া এই পরীক্ষাটি করা যায়। তবে বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয় যে খুবই ছোট থাকে প্রাথমিক পর্যায়ে, ছোট থাকলে আসলে আমরা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা বা কোনো পরীক্ষায় আসলে দেই না, বরং আমরা ওষুধ চিকিৎসায় চলে যাই, যেটা আমাদের ক্লিনিক্যাল অবজারভেশন থেকে যেটা আমরা জানি। কারণ এটাকে আসলে একটা পর্যায়ে আসতে হবে দৃশ্যমান হওয়ার জন্য মেশিনের মাধ্যমে। এছাড়া যাদের একটু বড় ধরনের টিউমার থাকে, এভিএম কিংবা হেমানজিওমাটাই একটু বড়, তাদের ক্ষেত্রে কিংবা শরীরের অন্য অংশে কোনো ঝামেলা করছে কিনা, ক্ষতি করছে কিনা এটা আমরা বুঝতে চাই, তখন কিন্তু আমরা সিটি এনজিওগ্রামে যাই, এমআর এনজিওগ্রামে যাই, এবং টিস্যু প্লেন শরীরের বিভিন্ন লেয়ার বাই লেয়ার কতটুকু জায়গায় ইনভলভ হলো এই জায়গাটিকে বুঝতে চাই। সিটি এনজিওগ্রামের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারি, যে উপর থেকে একটি জায়গায় রক্তনালী টিউমার দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় এটি মেবি একটি আইসবার্গ, টিপ অফ দ্য আইসবার্গ, যে মাত্র সামান্য একটু অংশ দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে আসলে টিউমারের একটি বড় অংশ থেকে যেতে পারে। তো এনজিওগ্রাম, ডুপ্লেক্স পরীক্ষা, এগুলোর মাধ্যমে কিন্তু এটার ব্যাপ্তিটা বোঝা যায়, এবং কোন ধরনের, যতই দিন যাচ্ছে ততই বিভিন্ন ভ্যারাইটির টিউমার কিন্তু আমরা ক্লাসিফাই করছি। অর্থাৎ একই টিউমার, আমি আগে মনে করছিলাম যে এটা মনে হয় খুব সিম্পল একটা টিউমার, কিন্তু বিজ্ঞানীগণ এখন এটাকে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে বিভিন্ন শ্রেণীভুক্ত করেছেন, প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনি বলছেন যে এক্ষেত্রে আমরা ইউএসজি, যেটা আল্ট্রাসোনোগ্রাম, ডপলার, এমআরআই বা সিটি স্ক্যান, এই ধরনের পদ্ধতি গ্রহণ করতে পারি। স্যার, এক্ষেত্রে আমাদের কি চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, যেমন ওষুধ, লেজার বা ইনজেকশন যেটা, সার্জারি বা অ্যাম্বুলাইজেশন যেটাকে আমরা বলি, ঠিক কি ধরনের পদ্ধতি আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি? না, খুবই চমৎকার। রোগীরা সবাই আমাদের একটু শর্ট করে যদি বলতেন, একদম আমরা অনুষ্ঠানে শেষ করছি। ওকে, ঠিক আছে। কিন্তু আমাদের গার্জিয়ানরা তো উদ্বিগ্ন, তারা তো এটা জানতে চান।
এবং তারা এটিও জানতে চান যে আসলে তাদেরকে ইন্ডিয়া যেতে হবে কিনা, ইন্ডিয়া তো এখন ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে যেতে হবে কিনা বা চায়না যেতে হবে কিনা। মানে আসার বিষয় হলো যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে ভ্যাসকুলার সার্জন আছেন, কার্ডিওভাস্কুলার সার্জন আছেন, মেডিসিন বিশেষজ্ঞ আছেন, এবং এই চিকিৎসাটি খুব ভালোভাবেই বাংলাদেশে হয়। তো হেমাঞ্জিওমার একটি বড় চিকিৎসা, আমরা আগে বলছি এটা অটোমেটিক মিশে যাওয়ার কথা, কিন্তু ওষুধ দিলে এটা আরো দ্রুত হয়, একটু ধৈর্য রাখলেই হয়। কিন্তু যে সমস্ত টিউমারে আপনার ইনফেকশন হয়েছে, ব্লিডিং হচ্ছে, কিংবা সেটি দ্রুত বড় হচ্ছে, তার ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে। এটি চিকিৎসার একটি অংশ। দ্বিতীয় চিকিৎসাটি হলো যে আমরা কাটাছেঁড়া না করে, একটু আগে যেটা আলাপ করছিলাম, ব্রেনে যেভাবে আমরা রক্তনালী টিউমারের চিকিৎসা দিচ্ছিলাম, শরীরের বিভিন্ন অংশে রক্তনালীর টিউমার যেটা আছে হাই ফ্লো, অর্থাৎ ধমনির যে ভ্যারাইটি, যেখানে উচ্চ গতিতে রক্ত চলাচল করে, এই ধরনের যে টিউমারগুলো আছে রক্তনালীর টিউমার, সেগুলো কিন্তু কাটাছেঁড়া না করে সেখানে মেডিসিন কিংবা কয়েল পুশ করে সেই জায়গাটিকে চিকিৎসা করা যায়। আবার আরেকটি অংশ আছে কিছুই না, শুধু ইনজেকশন, শুধুমাত্র ইনজেকশন পুশ করে চিকিৎসা করা যায়, মাধ্যমে চিকিৎসা করা যায়। এই জায়গায় একটি ইনফরমেশন আছে, এভিএম কিন্তু ফিরে আসে। এই জায়গায় একটি আশঙ্কার বিষয় আছে, এবং এই জায়গাটিকে প্যারেন্টদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে হেমাঞ্জিওমা মিশে যাচ্ছে, এভিএম কিন্তু পুরোপুরি নিরাময় হতে চায় না। ইভেন কি আমরা যদি কেটে ফেলেও দিই একটি অংশ, অপারেশনের মাধ্যমে সুন্দরভাবে যদি আমরা একটি রোগটিকে ফেলে দিই, আক্রান্ত অংশটিকে সরিয়ে ফেলি, তারপরে এটি 5 বছর পর 10 বছর পর ফিরে আসতে পারে, এবং দিস রিকারেন্স রেট, ফিরে আসার সম্ভাবনা কিন্তু মেডিকেলি আমরা দেখেছি, গবেষণায় দেখা যায় এটা খুবই বেশি। কাজে এই মেসেজটুকু মাথায় রাখতে হবে যে রক্তনালী টিউমার হলে চিকিৎসা নিতে হবে, কিন্তু চিকিৎসা নেওয়ার পরেও রোগটি কিন্তু ফিরে আসতে পারে। তো আমরা আলাপ করছিলাম যে আমরা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিতে পারি, আমরা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দিতে পারি, স্ক্লেরোথেরাপি বলা হচ্ছে, আমরা কাটাছেঁড়া না করে এন্ডোভাস্কুলার টেকনিকের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা দিতে পারি। এছাড়া সার্জারি হচ্ছে লাস্ট অপশন, সার্জারি করেও আমরা চিকিৎসা দিতে পারি। এভাবে আসলে বেশ কিছু অপশন আছে যার মাধ্যমে চিকিৎসা করা যায়। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমরা জানতে পারলাম এই মরণব্যাধি রোগটা ঠিক কি ধরনের হতে পারে, কি পর্যায় পর্যন্ত যেতে পারে, এর চিকিৎসা ঠিক কি। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা স্যারের কাছে একটু জানতে চাবো, স্যার এই অনুষ্ঠানটিতে আসতে পেরে আপনার এখন পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য বা থাকতে পেরে আপনার কেমন লাগছে? খুবই চমৎকার একটি অভিজ্ঞতা। কিডস ক্রিয়েশন টেলিভিশন অনেকদিন থেকেই কাজ করছে, আমি দেখছি, এবং বাচ্চারা এখান থেকে তাদের নিজেদের মেধা বিকাশ করছে, এবং সাংস্কৃতিক জগতে তারা একটি উল্লেখযোগ্য অবদান রাখছে। জ্ঞান বিজ্ঞানের যে ইনফরমেশনগুলো তারা শেয়ার করছে, এগুলো বাচ্চাদেরকে এবং গার্জিয়ানদেরকে সচেতন করছে, হেল্প করছে। তো এই হেলথের মধ্যে যে একটি বিষয়, স্বাস্থ্যের মধ্যে একটি বিষয়, আসলে এটিও খুব গুরুত্বপূর্ণ, এবং সুস্থভাবে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কাজেই এই জায়গাটাকে আপনারা যারা আমাকে ইনভাইট করেছেন, কর্তৃপক্ষ, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং যারা আমাদের সম্মানিত শিশু এবং তাদের গার্জিয়ান বাবা মা রয়েছেন, সম্মানিত বাবা মা রয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে, সম্মানিত দর্শকবৃন্দ ধন্যবাদ জানাতে চাই। নিশ্চয়ই এই ধরনের প্রোগ্রামগুলো খুবই ভালো, এবং আমি মনে করি যে বাচ্চাদের জন্য এবং বাচ্চার প্যারেন্টসদেরকে খুবই হেল্প করবে, তারা সচেতন হতে পারবেন, এবং বিভিন্ন জায়গায় যে বিভ্রান্তিগুলো আছে এই বিভ্রান্তিগুলো তাদের মধ্যে থেকে দূর হবে, ফলে তারা উপকৃত হবেন বলে আমি মনে করি। আর আমি এই জন্য এই উদ্যোগ নেওয়ার জন্য কিডস ক্রিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো বিশেষজ্ঞের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates,